আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আ আমি আমার কোর্স এমার্জেন্স অফ বাংলাদেশ এর একটা আ সেগমেন্টের জন্য ১৯৭১ সালে আপনার কিছু অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা নিয়ে ইন্টারভিউটি শুরু করতে যাচ্ছি। তো আপনার ইন্টারভিউটি যদি আমি অডিও এবং ভিডিও রেকর্ড করি, তো আপনার কি এতে কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। ঠিক আছে। তো আমরা ইন্টারভিউটি শুরু করার জন্য প্রথমে যদি আপনি আপনার পুরো নাম, জন্ম তারিখ আর ১৯৭১ সালে আপনি ঠিক কোথায় বসবাস করছিলেন সে সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। আমার নাম বেনজির আহমেদ। আমার জন্ম তারিখ ১৬/৭/১৯৫৬ আমি ১৯৭১ সনে আমার বাবা সরকারি চাকরির সুবাদে অ্যা পরিবারের সাথে মানিকগঞ্জ জেলার লেসরগঞ্জে আমরা বসবাস করতাম। ঠিক আছে। তো মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? আর আপনাদের তখনকার পরিবারের অবস্থারও কিরকম ছিল? মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ১৫-১৬ র মতো বয়স হবে। ১৫-১৬। আর তখন আমাদের পরিবারের অবস্থা মুক্তিযুদ্ধ শুরুর সময় আ বা স্বাভাবিকই ছিল। ঠিক আছে। যুদ্ধ যখন শুরু হয় তার ঠিক আগে যদি আমরা বলি যে যুদ্ধ হওয়ার আগ মুহূর্তগুলোতে আপনার দৈনন্দিন জীবন কেমন ছিল? আপনার স্কুল বা পরিবারের অবস্থা, পাড়া প্রতিবেশী বা কোনো কাজ, তখন জীবনযাপন কেমন ছিল? যুদ্ধ শুরু হওয়ার আগে অর্থাৎ আমরা যখন আ বুঝতে পারলাম যে দেশে একটা গন্ডগোল হচ্ছে, অ্যা পাকিস্তানি বাহিনীরা আমাদের দেশের উপর আক্রমণ চালাবে বা চালানোর একটা ষড়যন্ত্র করতেছে। এ ধরনের একটা আ বা বা অবস্থান বা জনসাধারণের মাঝে বিরাজমান ছিল। তো যে কারণে তখন যেমন আমি হাই স্কুলে লেখাপড়া করেছি তখন। তো স্বাভাবিকভাবেই দেশের এই থমথমে অবস্থার কারণে আমার বাবা-মা স্বাভাবিকভাবেই আমাকে স্কুলে যাওয়া থেকে একটু বিরত রাখার চেষ্টা করছে। আমিও অ্যা ইয়া অনেকটা স্কুলে ওইভাবে অ্যা ব যেতে পারি নাই। কখন কোন কোন অবস্থানে কি হয়ে যায়। পাশাপাশি আমার বসবাসের আশপাশে যেমন বা পাড়া-প্রতিবেশী বা বা আমার বা বা যৌবনকালের বা শৈশবকালের যে খেলাধুলা করা, অ্যা বা বা মেলামেশা করা, এটা বা বা স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেছিল। কেননা ওই যে একটা ভীত কাজ করতেছিল। যে দেশে বলে গন্ডগোল হচ্ছে, দেশে বলে যুদ্ধ হবে। এই যে একটা আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ হচ্ছিল। যে কারণে স্বাভাবিকভাবেই একটা অস্বস্তিকর অবস্থায় যুদ্ধ শুরু হওয়ার আগে একটা আমাদের মধ্যে কাজ করতো আরকি। ঠিক আছে। তো আপনি কি সেই ১ম মুহূর্তটির কথা মনে করতে পারেন? যখন আপনি বুঝতে পেরেছিলেন যে হয়তো দেশে কোনো গুরুতর বা বিপজ্জনক ঘটনা ঘটতে চলেছে? এটা আমরা বুঝতে পেরেছি অ্যা ক কয়েকটি ব্যাপার কয়েকটি অ প পদ ব ব ইয়ে প পদক্ষেপের ইয়েতে আমরা বুঝতে পারছি। সেটা হলো যে বা এই দেশে যে পাকিস্তানি বাহিনী যে আক্রমণ করতেছে বা করবে, এই ধরনের বিভিন্ন খবর আমরা রেডিওর মাধ্যমে জানতে পারতাম। তো তখনকার আমলে রেডিও ছিল। সেই রেডিও আমরা বিবিসির খবর শুনতাম বা দেশের বিভিন্ন খবর শুনতাম। তারপরে এই মুক্তিযুদ্ধের একটা চ্যানেল বের করছিল। সেই চ্যানেলের মধ্য দিয়ে একটা খবর আমরা পাতাম। সেই বিভিন্ন খবরের মাধ্যমে বুঝতে পারতাম যে অ্যা বা বা দেশে বোধহয় একটা অ্যা বা অর অ অ মানে বিভিন্ন বিপজ্জনক অবস্থানের মধ্য দিয়ে কাটবে এবং যেকোনো মুহূর্তে আমাদের দেশে যুদ্ধ ঘোষণা হবে। এরকম একটা অবস্থার মধ্যে আমরা রেডিওর খবরের মাধ্যমে এবং এই দেশকে রক্ষা করার জন্য যে সমস্ত মুক্তিযোদ্ধরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত, তাদের মাধ্যমেও আমরা অনেকটা তথ্য পেতাম। ঠিক আছে।
তো যুদ্ধ যখন শুরু হলো, তো যুদ্ধ কি আপনার পরিবার বা ও স্থানীয় যে সম্প্রদায়গুলো ছিল তাদের উপর কি ধরনের প্রভাব ফেলেছিল? সেটা কি ভয় বা বিভ্রান্তির কোনো মুহূর্তর কথা কি ছিল পরিস্থিতি? যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যখন যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে তো স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। এবং কিছু, কিছু খবর আমাদের কানে আসতে শুরু হইল যে পাকিস্তানি বাহিনীরা অ্যা নির্বিচারে আমাদেরকে হত্যা করতেছে, জনসাধারণকে হত্যা করতেছে এবং বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালাইতেছে। তো স্বাভাবিকভাবেই তখন আমার ফ্যামিলি আমাদেরকে আমি এবং আমার বোন থাকতাম ওখানে। আমাদেরকে অন্যত্র সরায় দেওয়ার জন্য একটা আম দুশ্চিন্তায় পড়ে গেল যে কিভাবে এদেরকে সরাবো। তো এইরকম একটা অবস্থানের মধ্যে আমার ফ্যামিলি যেমন পড়েছে সেইভাবে অ্যা বা আশেপাশের বিভিন্ন সম্প্রদায়ের লোক বিশেষ করে হিন্দু সম্প্রদায় এরা এদের উপরে অনেক অত্যাচার শুরু হয়েছিল। যুদ্ধ শুরুর আ মাধ্যমে তো তাদের সাথে যুদ্ধ হইতেই ছিল। তো দুঃখিত, এই আপনি সমস্ত বিভিন্ন আপনি যদি কিছু মুহূর্ত আমাদেরকে আবার পূর্ববর্তী কথাটি আগে বলতে পারেন, আমাদের ইন্টারনেট সংযোগের জন্য এটা আটকে গিয়েছিল। হিন্দু সম্প্রদায়ের উপর কোনটা আপনি মানে মানে হিন্দু ও সম্প্রদায়ের উপর কিরকম অত্যাচার তখন চলছিল সে সম্পর্কে যদি একটু ভালোভাবে হ্যাঁ, জানাতেন। হিন্দু সম্প্রদায়ের উপরে মানে এদেশের যখন যুদ্ধ শুরু হয়ে যায়, তখন এই পাকিস্তানি বাহিনীদের সাথে আঁতাত করে আমাদের দেশের কিছু অ্যাম স্বাধীনতা বিরোধী একটা যে বা সম্প্রদায় ছিল, তাদেরকে স্বাভাবিকভাবে রাজাকার বলা হইতো। তো তারা এই হিন্দুদের বাড়িঘরে আর্মিদের নিয়ে যেত, পাকিস্তানি বাহিনীদেরকে নিয়ে ওই হিন্দুদের বাড়িঘর জ্বালাইয়া দিত। ওই রাজাকাররা সব লুটপাট করে নিয়ে যেত ধন-সম্পদ যা ছিল। আবার মুক্তিযোদ্ধাদের বাড়ি যারা যারা আ বা 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 মুক্তিযুদ্ধে গেছে তাদের বাড়িতে নিয়ে যেত। সেটা হিন্দু হোক আর মুসলমান হোক যে সম্প্রদায়ই হোক। তাদের বাড়িতে গিয়েও তাদেরকে তাদের বাড়িঘর জ্বালাই দিত এবং ফ্যামিলির কাউরে পাইলে তাদেরকে গুলি করে হত্যা করে ফেলত। এরকম ওই রাজাকারদের সহযোগিতায় এই পাকিস্তানি আর্মিরা এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাতেছিল। তো এই কারণে অ্যা ব্যা আমার পরিবার এবং আ বে অন্য সম্প্রদায়ের লোকজন এই সমস্ত ঘটনা জানার পরে, শোনার পরে সবাই একটা আতঙ্কের মধ্য দিয়ে দিনাতিপাত করতেছিল। বুঝতে পেরেছি। ঠিক আছে, তা আপনি কি কোনো সরাসরি কোনো সহিংসতা বা সামরিক ঘটনার সাক্ষী হয়েছিলেন বা অভিজ্ঞতা কি পেয়েছিলেন? আমি অনেকগুলো ঘটনার সাথে জড়িত ছিলাম, হয়েছিলাম। কেননা যখন আমাকে আমার বাবা, মা আমাকে এবং আমার বোনকে বা আমার মাকে যখন লেফটেগঞ্জ থেকে বাবার কর্মস্থল থেকে আমাদেরকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়, তখন ওখান থেকে আমি একটু আ আ বা বিভিন্ন জায়গার ঘটনা দেখতে যেতাম, করতে যেতাম। তো এই ধরনের অনেক ঘটনার সাথে আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমার বাড়ির পাশের গ্রাম জোকা গ্রাম। ওই গ্রামে একটা হিন্দু সম্প্রদায়ের বড় খুব অবস্থাপন্ন বাড়ি ছিল। সেই বাড়িতে ব্যা খুব আওয়াজ পাইতেছিলাম। আমরা ৪-৫ জন বন্ধু আমরা পিছন দিয়ে আমরা ওখানে যাওয়ার আ পায়তারা করতেছিলাম এবং ওই বাড়ির কাছাকাছি যাওয়ার পরে দেখি প্রচুর গোলাগুলির আওয়াজ এবং আগুনের ধোঁয়া বেরিত। তো তাই আমরা আর ওই বাড়ির কাছে গেলাম না। আমরা পিছনের দিকে একটু সরে রইলাম। তো কিছুক্ষণ পরে যখন ওইটা বন্ধ হয়ে যায় তারপর আস্তে, আস্তে যায়া দেখি যে ওই বাড়ির যতগুলা ঘর ছিল, টিনের ঘর ছিল মিনিমাম ১০ থেকে ১৫ টা। সমস্ত ঘর দরজা সেই ব্রিটিশ আমলের ঘর ছিল। সেগুলি সব পোড়ায় ফেলছে এবং ওই বাড়ির যত জিনিসপত্র ছিল সব লুটপাট করে ওই রাজাকাররা নিয়ে যাচ্ছে। আর্মিরা তখন চলে গেছে। এই এই দৃশ্যটা যেমন আমার চোখের সামনে হয়েছে। আবার আরেকটা চোখের সামনে হয়েছে ওই বাড়িরই এক
পুত্র ছিল মন্টু সরকার, ডাক্তার মন্টু সরকার, উমেশচন্দ্র সরকারের ছেলে। তাকে যখন আর্মিরা নিয়ে যায়, ওই ঘটনার সময় আমি পার্শ্ববর্তী এক জায়গায় ছিলাম। ওখান থেকে সবই আমরা দেখতেছিলাম। আর্মিরা তাকে ধরে নিয়ে চোখে কালো পর্দা বা বা ওই কাপড় বেঁধে নিয়ে তাকে নিয়ে গেল। তো এইটা যখন জানলাম যে তাকে ঘিওর নিয়ে গেল, ঘিওর থানার কাছে, আমরা পিছন দিয়ে গ্রামের ভিতর দিয়ে আমরা সেই ঘিওরে গেলাম। সেই ঘিওরে গিয়ে যখন মাঠের এক কোণায় গাছের মধ্যে সেই মন্টু সরকারকে মানে সম্পূর্ণ উল্টোভাবে পরে ঝুলায় রেখে কাঁটা দিয়ে বিভিন্ন দিয়ে তাকে খুঁচে রক্ত বের করতেছে। এই দৃশ্যটাও খুব হৃদয় বিদারক ছিল তখন এবং কোনো অবস্থাতেই এটাকে মেনে নিতে পারছিলাম না। কিন্তু পাশাপাশি প্রতিরোধ বা প্রতিশোধ নেওয়ার মতো ওই মুহূর্তে আমাদের অবস্থান ছিল না। এরকম অনেক ঘটনার সাক্ষী ছিলাম। অনেক ঘটনার বা আমার বা বিভিন্ন সহিংসতার ঘটনাও চোখের সামনে আমার ঘটেছে। ঠিক আছে। আপনার পরিবারকে কি কখনো যুদ্ধের সময় পালাতে বা আশ্রয় নিতে হয়েছিল কোথাও? যদি হয়ে থাকে হ্যাঁ, তাহলে আমরা সেটা ওই যে যখন হ্যাঁ, আমাদের ব্যা ব্যা ওই পালাতে হয়েছিল যে যখন আমরা বিভিন্ন খবর-টবর পেতে লাগলাম যে বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, বিভিন্ন গন্ডগোল হচ্ছে, যুদ্ধ চলছে। তখন আমাদেরকে আমাদের গ্রামের বাড়িতে পাঠানোর প্রক্রিয়া করা হয়। তো সেই প্রক্রিয়া তাও তো সোজা রাস্তায় যাওয়া যাবে না। বিভিন্ন বেতের ঝাড়, বাঁশঝাড়, বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন অলি-গলির মধ্য দিয়ে নৌকা, তখন বর্ষার দিন ছিল। এই এমন কিছু জায়গা দিয়ে আমাদেরকে যেতে হইছে। মানে সেটা এখন অ্যা ওই মুহূর্তের কথা বলতে গেলে হয়তো এখনো নিজের শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। যে অ্যা কিভাবে কত কষ্ট করে একটা এক মালে নৌকা দিয়ে করে আমাদেরকে ওখানে যেতে হয়েছিল। এবং সেই অ্যা ব যে ভিতরে আতঙ্ক, ভয় যে পাকিস্তানি বাহিনীর হাতে আবার ধরা পড়বো কিনা, সামনাসামনি পড়বো কিনা, কি অবস্থা হবে? বা রাজাকার বাহিনীরা দেখতে পারবে কি দেখে দেখে ফেলবে কিনা? এই বিভিন্ন ভয় কাজ করতেছিল। বিভিন্ন অ্যা ব মানে ব্যা ব্যা ব অব অ ভয়ের মধ্য দিয়ে আমরা খুব যাত্রা যে বাড়ির দিকে যে রওনা দিচ্ছিলাম সেটাও কষ্ট করে আমাদেরকে সেখানে যেতে হয়েছে। কারণ সহজ রাস্তাতে যেতে পারি নাই। তো ওই বিভিন্ন অলিগলির মধ্য দিয়ে আমাদেরকে রোকা নিয়ে যেতে হয়েছে। ঠিক আছে। যুদ্ধের সময় আপনার আশেপাশে বিশেষ করে নারী ও শিশুদের ভূমিকা কিরকম ছিল বলে আপনি মনে করেন? তাদের কি বেঁচে থাকার জন্য তাদের যে লড়াইটা ছিল সেটার কিছু উদাহরণ সম্পর্কে কি আপনি ধারণা দিতে পারবেন? যুদ্ধের সময় স্বাভাবিকভাবেই আমরা যেমন যুবক ছিলাম, আমরাও কিন্তু অনেকটা আতঙ্ক ছিলাম। তারপরও আমরা সাহসের সাথে আমরা বিভিন্ন মুক্তিযুদ্ধের ক্যাম্পে আমরা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। সেই সাথে দেখেছি আমরা বিভিন্ন বাড়ির যে নারী, তারা তাদের সন্তানদেরকে নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে পড়তে হইতো তাদেরকে। কারণ এই যে পাকিস্তানি বাহিনীর যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এবং নারীদের উপরে যে নির্যাতন, এই সমস্ত কিছু তারা যখন খবর তাদের কানে এসে যাচ্ছে, তখন তাদের শিশুদের সন্তানদের নিয়ে এবং তারা নিজেরাও তাদের জীবন রক্ষার জন্য তারা ব্যতিব্যস্ত ছিল। এবং সেই সময় সত্যি কথা বলতে গেলে কি বিভিন্ন অ্যা ব্যা মুসলিম নারীদের চেয়ে হিন্দু সম্প্রদায়ের নারীরা ছিল বেশি আতঙ্কিত। কারণ তাদের উপরে বেশি নির্যাতন হইতো। ওই এদেশে যারা রাজাকার বাহিনী ছিল, তারা ওই পাকিস্তানি আর্মিদের সাথে লিয়াজো করে এই হিন্দু ফ্যামিলিদের উপরে বেশি নির্যাতন করছে। সবচেয়ে বেশি করছে। যে কারণে তারা বিভিন্ন মুসলিম বাড়িতে, বিভিন্ন সম্প্রদায়ের বাড়িতে গোপনীয়ভাবে তারা কিন্তু আশ্রয় নিয়ে থাকত। সেই সাথে মুসলমানেরও কিছু বাড়ি, যে সমস্ত বাড়ি রাজাকাররা হয়তো চিহ্নিত করছে এই বাড়ির অমুক ছেলে, তমুক ছেলে হয়তো মুক্তিযুদ্ধে গেছে। সেই বাড়ির উপরেও কিন্তু তারা আক্রমণ করত ওই পাকিস্তানি হানাদার বাহিনীদের মাধ্যমে। সেইখানে ওই বাড়ির যে নারীরা তাদের যে শিশু সন্তান থাকতো তাদেরকে নিয়ে তারা খুব কষ্টে দিনাতিপাত করত এবং রাত্রি হলে তারা বিভিন্ন জায়গায় লুকাইয়া থাকত। এরকম
এবং অবস্থান কিন্তু নারী এবং শিশুদের মধ্যে কাটাতে হয়েছে। হুম। আহ আমার একটা বিষয় জানার ছিল। এবং তারা একটা বলতে হয় যে ওই সময় ওই নারীরা শিশুদেরকে নিয়ে মানে তাদের জীবন যুদ্ধের মধ্যেও তাদেরকে দিনাতিপাত করছে। মানে জীবনের সাথে তারা নিজেরা যুদ্ধ করতেছে। হুম, ওই পাকিস্তানি বাহিনীদের কাছ থেকে জীবন রক্ষা করার জন্য তাদের জীবনকে তারা নিজেরাই যুদ্ধ করতেছে। এরকম অবস্থায় তাদেরকে পড়তে হয়েছে। আচ্ছা। তো আপনাদের এই যুদ্ধের সময়ে কোনো প্রতিবেশী, বন্ধু বা অপরিচিত যেকোনো কারো কাছ থেকে কি কোনো ধরনের বিশ্বাসঘাতকতার বা কোনো গল্প আপনি নির্দিষ্টভাবে মনে করতে পারেন? বিশ্বাসঘাতকতার বলতে আমি কথাটা অবশ্য বলে গেছি কিছুক্ষণ আগে। অ্যাম এই যে আমার পাশের গ্রাম জোকা গ্রামে যে মন্টু সরকার, ডাক্তার মন্টু সরকার ছিলেন। তিনি ওই বাড়ির পিছনের এক জায়গায় ছিল। সেখানে থেকে ২ জন ব্যক্তি এসে তাকে অ্যা আমরা পাশে ছিলাম। ছোট্ট একটু দোকানের মতো ছিল। একটা ঘুমটি ঘরের মতো দোকান। তো ওখানে থেকে তাকে বলতেছিল যে আপনাকে ২ জন লোক ডাকে। সম্ভবত তারা মুক্তিযোদ্ধা। মানে এটা থেকে একটা মিথ্যা কথা বলে মিথ্যা প্রলোভন দেখায়ে তাকে ওখান থেকে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওখানে যায়া দেখা যায় যে পাকিস্তানি আর্মিদের গাড়ি। তখন ওই লোকটা ওই মন্টু সরকারকে সেই তাদের কাছে ধরাইয়া দেয় এবং তাকে তখন কালো কাপড় মুখে তাকে পরিয়ে তারপর আর্মি নিয়ে যায়। তো এইখানে ওই যে ২ জন ব্যক্তি সে কিন্তু পরিচিত, সে কিন্তু আপনজন, এলাকার মানুষ। অথচ এই ধরনের অ্যা ব্যা ব্যা বিশ্বাসঘাতকতার ঘটনা কিন্তু সে আমাদের চোখের সামনে হয়ে গেল। তো এরকম আরো অনেক ঘটনা আছে বলা যাবে। এরকম অনেকেই অ্যা বিশ্বাসঘাতকতা করছে বিধায়ী তো আর এই বিশ্বাসঘাতকতার একটা শ্রেণী ছিল বিধায়ী তো ওই পাকিস্তানি বাহিনী ৯ মাস বা আমাদের দেশ স্বাধীন করতে ৯ মাস লাগছে। আর তা না হলে তো এদেশের মানুষ যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল, এই দেশকে স্বাধীন করার জন্য যেভাবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই যেভাবে ঝাঁপিয়ে নামছিল, ৯ মাস লাগতো না। ওই ২ মাস, ৩ মাস, ৪ মাসের মধ্যে হয়তো দেশ স্বাধীন হয়ে যেত। তো যার জন্য বিশ্বাসঘাতকতার লোক সংখ্যা অনেক ছিল। আ আপনার এলাকায় ঘটে যাওয়া কি এমন কোনো বড় ঘটনা বা বিশেষ করে আপনি মনে করেন যেমন কোনো আক্রমণ হতে পারে বা কোনো প্রতিরোধ আন্দোলন, মিছিল যেকোনো কিছু কি সে সময় ঘটেছিল আপনার এলাকায়? আমার দেখার আমার দেখার মধ্যে এরকম কয়েকটা ঘটনা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমার বাড়ির পাশেই সংলগ্নই ঢাকা-আরিচা মহাসড়ক। তো সেই মহাসড়কের আমার বাড়ির পুখুরিয়া বাস স্ট্যান্ডের পরবর্তী বাস স্ট্যান্ড হলো মহদ্দপুর বাস স্ট্যান্ড। তো সেই মহদ্দপুর বাস স্ট্যান্ডের ঠিক একটু আগে ওই মহাসড়কের মধ্যে একটা বড় ব্রিজ ছিল। তো ব্রিজ ছিল আমরা ওই কয়েকজন বন্ধু আমরা পিছন দিক দিয়ে মহদ্দপুরের দিকে যাইতেছিলাম। ওইখানে একটা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল। ওইদিকে আমরা হাঁটতে, হাঁটতে যাবো। এই সময় দেখি যে অ্যা ওই বাজারের ওদিকের থেকে আর্মির কতগুলা গাড়ি ওদিকে আসতেছে বা থামিয়ে রইছে। আর এইদিক থেকে এই ব্রিজের এপার থেকে বেশ কিছু মুক্তিযোদ্ধারা গ্রেনেড দিয়া ওই ব্রিজটাকে উড়াইয়া দিল। চোখের সামনে সেই ঘটনা দেখলাম। চোখের সামনে। তো আ ওই সময় ওই আর্মিরাও প্রচুর গোলাগুলি করতে লাগলো। তারা আর এই ব্রিজ দিয়ে আর তখন যেতে পারল না। তখন তারা ব্যাক করে চলে গেল। তো এইরকম একটা ঘটনা আমাদের চোখের সামনে আমার চোখের সামনে হয়েছে এবং ওই আর্মিরা পাকিস্তানি বাহিনী তখন যে আক্রমণ করছিল এই ব্রিজ উড়ায়ে যারা তারা মনে করত যে মুক্তিযোদ্ধারা এটা করছে। কিন্তু সেই আক্রমণ তারা ওইভাবে সার্থক হয় নাই তাদের। বরঞ্চ মুক্তিযোদ্ধারাই ব্রিজ উড়ায়ে দিয়ে তাদের চলার পথ ব্যাহত ঘটাইছিল এবং মুক্তিযোদ্ধারাই সার্থক তখন হয়েছিল। এরকম ঘটনা আছে এবং আবার বা বা অনেক সময় আমাদের পার্শ্ববর্তী বানিয়াজুড়ি তখন ওখানে মুক্তিযোদ্ধারা মিছিল তারা একটা মিটিং করতেছিল। তখন হঠাৎ করে ওই রাজাকার বাহিনীরা বোধহয় ওই আর্মিদের খবর দিয়ে চারদিক থেকে ঘেরাও করে ফেলছিল।
তখন ওই সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে অ্যা একজন মিরাজ আলী খুব আ বা 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 খুব ইয়ের প্রভিনিয়েন্ট একজন মুক্তিযোদ্ধা। এই মিরাজ আলী মহাসড়ক দিয়ে দৌড় দেওয়ার সময় ওই পিছন দিক থেকে পাকিস্তানি আর্মিরা তাকে গুলি করে হত্যা করা হয়। তো এই ধরনের ঘটনা আমার চোখের সামনে অনেক ঘটনা আ স চোখের সামনে হয়েছে। ঠিক আছে। আ যুদ্ধের সময় আপনি তো কিছুক্ষণ আগে উল্লেখ করলেন যে আপনাদের খবর বা তথ্য পাওয়ার উপায় ছিল বেতার। কিন্তু বেতার ছাড়া কি আর কোনো ধরনের উৎস আপনাদের বিশ্বাসযোগ্য কোনো উৎস ছিল আপনাদের? তথ্য সে সময়ের তথ্য পাওয়ার জন্য? আপনাদের আপনি তো কিছুক্ষণ আগে উল্লেখ করলেন যে যুদ্ধের সময় আপনাদের পরিবারের যেকোনো ধরনের তথ্য বা খবর পাওয়ার জন্য একমাত্র উপায় ছিল বেতার। কিন্তু বেতার ছাড়া কি আপনাদের আর কোনো বিশ্বাসযোগ্য আম কোনো উৎস ছিল যেটা দিয়ে হয়তোবা তখনকার পারস্পরিক অবস্থার কথা আপনারা জানতে পারতেন? এটা ছাড়া একমাত্র আমরা জানতে পারতাম মুক্তিযোদ্ধাদের মাধ্যম থেকে। ওই মুক্তিযোদ্ধাদের মাধ্যম থেকে আমরা জানতাম যে মুক্তিযোদ্ধারা কতটুকু এগিয়েছে, যুদ্ধের অবস্থান কি এবং পাকিস্তানের বাহিনী কতটুকু আগাইতেছে এবং মুক্তিযোদ্ধারা কতটুকু এগোতে পারছে এবং কোন জেলার কি অবস্থা এগুলা আমরা ওখানকার মুক্তিযোদ্ধারা যারা ছিলেন তার মাধ্যমে এই খবরগুলা। ঠিক আছে। এখন যদি আমরা যুদ্ধের দিন থেকে একটু এগিয়ে এসে আমরা স্বাধীনতার দিনের কথা মনে করি। তো মুক্তির দিন আপনার যে ১৬ই ডিসেম্বর আপনার জন্য এই দিনটি কি অর্থ বহন করে বলে আপনি মনে করেন? আর সে সময়ে পূর্বের সাথে বর্তমানেরও আপনি কি পার্থক্যটা দেখতে পান? এটি সেই যে অবস্থা কি ছিল এটা এখন আমি জানি না সেটা বলা সম্ভব কিনা। ১৬ই ডিসেম্বর ১৯৭১ সন যখন আমরা জানতে পারলাম দেশ স্বাধীন হইছে, আমাদের বিজয় হইছে, তখন বিভিন্ন স্তর থেকে যে যার যে অবস্থায় যারা ছিল, কৃষকরা খেতে ছিল, ব্যবসায়িকরা ব্যবসায়িক জায়গায় ছিল, ছাত্ররা ছাত্র জায়গায় ছিল। কিন্তু তারা সর্বস্তরের মানুষ চারদিক থেকে মিছিল, মিটিং নিয়ে আনন্দ করতে, করতে স্লোগান দিতে, দিতে সারা দেশটাকে ছাইয়ে ফেলছিল। সেখানে আমরাও সেই শরিকের থেকে বঞ্চিত হয়েছিলাম না। আমরা কিভাবে আনন্দ করছি, কিভাবে এই দেশ স্বাধীন হয়ে গেছে, কি পেলাম এবং আমরা মনে হতো যে আমরা অ্যা অ্যা কি পেয়ে গেছি বোধহয় নিজেকে যতই এত আনন্দ পেয়েছিলাম। মনে হইতো যে আমরা অ্যা ব্যা ব্যা কত বিপদ থেকে কত মহা বিপদ থেকে আমরা উদ্ধার হয়েছি এবং আমরা সেটাকে অর্জন করতে সক্ষম হয়েছি। এদেশের মানুষের সার্ব সর্বোপরি প বা যুদ্ধে অংশগ্রহণ করার মধ্য দিয়ে। এই যুদ্ধ বা 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 যে সফলতা, যে স্বাধীনতা, যে গণতন্ত্র অ্যা সেটা যুদ্ধের পর আসলে সত্য কথা বলতে গেলে অ্যা কিন্তু পদের সময় যে সমস্ত উপলব্ধি করতে পেরেছি, যে আনন্দ উপলব্ধি করতে পেরেছি, যে গণতন্ত্রের চিন্তা চেতনা করতে পেরেছি। কিন্তু সেটা যখন সরকার গঠন হয়, সেই সরকার গঠনের মধ্য দিয়ে মানুষ যারা দায়িত্বে ছিলেন তাদের মধ্যে আর যারা মুক্তিযোদ্ধার মধ্যে একটা বিভেদ সৃষ্টির মতো হয়ে যায় এবং মতপার্থক্য দেখা দেয়। এবং সেটা আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস আ ও উপলব্ধি করতে পেরেছি। সেটা হলো এই যে আমরা এই যে মুক্তির দিন যে ১৬ই ডিসেম্বর যে আনন্দ অ্যা এবং যে খুশি আমাদের মধ্যে বিরাজমান হলো এবং যে অ্যা ব্যা ব্যা এবং সেইটা অ্যা আমাদের পরবর্তীর জন্য যে ধরে রাখতে হবে এবং পরবর্তীর জন্য যে এটাকে লালন ধারণ বহন করতে হবে
কিন্তু আমরা পরবর্তীতে সেটা দেখলাম যে সেটা অনেকটাই স্তিমিত হয়ে গেছে। এবং সেটার সাথে সেই আনন্দের সাথে, সেই মুক্তির দিনের সাথে, সেই গণতন্ত্রের সাথে পরবর্তী সময়ে কিন্তু আ ব আমাদের যে আ ব পুনরুদ্ধার যেটা বলবো, আমাদের ইয়ের যুদ্ধের বা দেশের পুনরুদ্ধার যেটা, সেটা অনেকটাই উম মানে অনেক লম্বার সময়ের চেতনার মধ্যে দিয়ে আমাদের করতে হয়েছে। কেননা এই দেশটাকে আসলে যুদ্ধের সময় তো পাকিস্তানি বাহিনীরা মানে রাস্তাঘাট, বাড়ি-ঘর, অফিস, আদালত, স্কুল, কলেজ বিভিন্ন কিছু ধ্বংস করে গিয়েছিল। তো সেইটাকে পুনরুদ্ধার করা তো স্বল্প সময়ের ব্যাপার ছিল না। কিন্তু সেই স্বল্প সময়ের ব্যাপার না হলেও যে লং টাইম যে একটা বা কার্যক্রম হাতে নিতে হবে বা সেটা করতে হবে। কিন্তু সেইটা যখন গভর্নমেন্টের মধ্য থেকে সেই ধরনের বাণী যখন দেওয়া হইলো, কিন্তু দেখা গেল একটা শ্রেণী এটাকে সহজভাবে মেনে নিতেছে না। হ্যাঁ? সহজভাবে এটাকে মেনে নিচ্ছে না। তো তখনই বুঝতে হবে স্বাধীনতা, গণতন্ত্র অনেক এবং আমি মনে হয় যে মাঝখানে বাধার এটা হয়েও গেছিল। ঠিক আছে। আম এখন এবং যে কারণে যে কারণে অ্যা বলেন, জি। তো আ যুদ্ধের পর আপনার বলেন। যুদ্ধের পর আপনার জীবন বা আপনার সম্প্রদায়ে তো কিছু না কিছু পরিবর্তন এসেছিল। সেটা হয়তোবা হুম। কিছু ক্ষত দেখা দিয়েছিল। তো সেটা আপনার কি মনে হয় কতটুকু পুনরুত্থান করা কতটুকু সহজ ছিল? নাকি সেই ক্ষতগুলো দীর্ঘস্থায়ী হয়েছিল? আমাদের এই বিভিন্ন শ্রেণীর মানুষেরই বিভিন্ন বা 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 ব ব রক্তক্ষরণ বলি, জখম বলি, কেউ পা ভেঙে গেছে, কেউ হাত নাই, কারো পা নাই, কারো বা বা বিভিন্ন শরীরের বিভিন্ন ক্ষতবিক্ষত হয়েছে, পঙ্গু হয়ে রয়েছে। এরকম অগণিত ছিল। প্রায় ঘরে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে তো একটা র‍্যান্ডম নির্যাতন, নিপীড়িতন হয়েছে। তাদের যেমন একটা অ্যা বা ওই সম্প্রদায়ের উপরে যে একটা বিভীষিকা নামিয়েছিল। তো এই সমস্ত কিছু অ্যা ব্যা বা 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 সেই বা ক্ষতগুলো সেই ব্যা বা বা পুনরুদ্ধারের যে ব্যা স্বাভাবিক এটা কিন্তু ছিল না। সেটা সরকার থেকে আস্তে সেগুলিকে পুনরুদ্ধার করার জন্য এবং সেগুলিকে অ্যা বা 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 একটা স্বাভাবিক অবস্থায় আনার জন্য গভর্নমেন্ট অ্যা দ দ চেষ্টা চালিয়ে গিয়েছিল এবং সেটা একটু সময় লাগছিল। আস্তে সেটা হয়েছিল কিন্তু সেটা একটু সময় লাগেছিল। ঠিক আছে। আ আপনার আপনি কি মনে করেন যে এখনকার যে তরুণ প্রজন্ম আছে তারা ১৯৭১ এর এই যুদ্ধ সম্পর্কে সত্যিকারের কোনো ধারণা রাখে? বা আপনি কি মনে করেন তাদেরকে আসলেও তখন যুদ্ধের সময় কি হয়েছিল সে সম্পর্কে জানানো উচিত? এখানে খুব ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন। আসলে ওই সময়ে আমাদের মতো বয়সের যারা ছিল, এই বয়স পর্যন্ত যারা সামগ্রিকভাবে জড়িত ছিল বা প্রকাশ্যে বা গোপনে কিছুটা উম অ্যা বা 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 এই 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 মুক্তিযোদ্ধাদের সাথে অ্যা বা বা চলাফেরা করেছে বা সহযোগিতা করেছে। একমাত্র তারাই কিন্তু এই ১৯৭১ সনে স্বাধীনতা, গণতন্ত্র সম্পর্কে তাদের তারা ধারণ বহন করতে পেরেছে। কিন্তু এই যে যুদ্ধের পরবর্তী যে প্রজন্মগুলো, তরুণ প্রজন্মগুলো তারা কিন্তু যখন ২ বছর পর হয়েছে যারা তরুণ প্রজন্ম হয়েছে, তারা কিন্তু আর এই ৭১ সম্পর্কে ওইভাবে তাদের ভিতরে কিন্তু আ বা কাজ করে নাই ৭১ সম্পর্কে। তো আমি যেটা মনে করি
সেই ১৯৭১ ৭১ সনের স্বাধীনতা, গণতন্ত্র এইটা তরুণ প্রজন্মরা যাতে ১৯৭১ সম্পর্কে তাদের ধারণা জন্মায় এবং বা তারা তাদের ভিতরে ধারণ-বহন করতে পারে। এই ধরনের আমার ব্যক্তিগত মন বা 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 অভিপ্রায় হলো যে তাদেরকে তাদেরকে জানানো উচিত, তাদেরকে বোঝানো উচিত এবং তারা যেন জানতে পারে, বুঝতে পারে এই ধরনের কোনো ব্যবস্থা সরকারের থেকে নেওয়া উচিত। এটা আমি ভাবতাম। কিন্তু দেখলাম যে সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন যে এই অ্যা ব্যা ব্যা ১৯৭১ এর পুরাপুরি টোটাল ঘটনাগুলো ১ম থেকে শেষ পর্যন্ত যদি একটা ঘটনা অ্যা ব্যা ব্যা পাঠ্যপুস্তকে যদি দেওয়া যেত, তাহলে এই তরুণ প্রজন্মগুলো এই ১৯৭১ সনের স্বাধীনতা, গণতন্ত্র সম্পর্কে তারা ধারণ-বহন তারা করতে পারত। কিন্তু সেটা লক্ষ্য করি নাই। তো আমি মনে করি যে তরুণ প্রজন্মকে অবশ্যই এই ১৯৭১ সনের স্বাধীনতা এবং গণতন্ত্র এটা তাদের জানা উচিত এবং তাদেরকে জানানোর একটা প্রক্রিয়া, পদক্ষেপ সরকার থেকে নেওয়া উচিত। এবং তার অ্যা ব্যা মূল হিসেবে আমি মনে করি যে পাঠ্যপুস্তকে যদি একটা এই ঘটনাগুলো লিপিবদ্ধ করা হয় এবং একটা পাঠ্যপুস্তকে যদি একটা অ্যা ব্যা ব্যা ও রুব্রিক এর মধ্যে রাখা যায়, তাহলে আমার মনে হয় যে আর কোনো ও প প পরবর্তী তরুণ প্রজন্ম তারা এই ঘটনাগুলা সবকিছুই কিন্তু তারা জানতে পারবে এই বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্র। ঠিক আছে। আম আজকের বাংলাদেশের রাজনীতির দিকে যদি আপনি তাকান, তাহলে কি আপনি মনে করেন যে এটি ১৯৭১ সালে মানুষ যে মূল্যবোধের জন্য আসলে লড়াই করেছিল আর বা ধারাবাহিকতা ছিল, সেখান থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে? আমার কাছে মনে হয় তাই। কেননা ১৯৭১ সনে যখন এই দেশকে স্বাধীন করার জন্য যেটা পৃথিবীর কোন দেশে দেখা যায় নাই। অথচ বাংলাদেশে যেভাবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, ছাত্র, যুবক প্রত্যেকটি শ্রেণীর মানুষ এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিসের জন্য? এই দেশকে রক্ষা করার জন্য, নিজেদের স্বাধীনভাবে নিজেরা বাঁচার জন্য এবং আমাদের নিজেদের যে অধিকার, সেই অধিকার থেকে যাতে আমরা বঞ্চিত না হই, আমাদের অধিকার জানি আমরা নিজেরা বা বা পাই, সেজন্যই কিন্তু সেদিন তারা যুদ্ধ করেছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেই যুদ্ধ, গণতন্ত্র আর পরবর্তীর অবস্থানটা এর মধ্যে অনেক ফারাক হয়ে গেছে। অনেক ফারাক হয়ে গেছে। কেননা সত্যিকারের কথা বলতে গেলে কি যে অ্যা সেই যে ১৯৭১ সনের যে প্রক্রিয়ার তাৎপর্য অ্যা মানে কি বলবো আর বলার ইয়ে তো রাখে না যে সে অবস্থান যদি সকল রাজনীতিবিদরা মনে রাখতো, ধরে রাখতো, ধারণ বহন করত, তাহলে বর্তমান যে রাজনীতির দিকে আমরা যদি তাকায়ে দেখি, তাহলে রাজনীতির মধ্যে যে বুভুক্ষ এবং যে দ্বিধা-দ্বন্দ্ব এবং রাজনীতিবিদদের মধ্যে যে বিদ্বেষ এবং হিংসা এবং অহেতুকভাবে একে অপরের মধ্যে দ্বন্দ্ব, দেশ নিয়ে চিন্তা না করে ব্যক্তি চিন্তাটাই তাদের মধ্যে বেশি বড় করে দেখা দেয় দিছে। তো যে কারণে ওই ১৯৭১ সনের সত্যিকারের যদি তাৎপর্য তাদের ভিতরে থাকতো, তারা ধারণ-বহন করতে পারত, তাহলে আজকে এই রাজনীতির নেতাদের মধ্যে বিভিন্ন দলের রাজনীতির দলের নেতাদের মধ্যে তারা দেশের চিন্তা না করে তাদের ব্যক্তিদের দলের চিন্তা তারা যেভাবে করতেছে তাতে ১৯৭১ সনের স্বাধীনতা এবং গণতন্ত্রের কথা তাদের ভিতরে কতটা কাজ করতেছে বলে আমি মনে করি না। ঠিক আছে। আপনার কি মনে হয় যে করেন যে ৭১ সালের যে সংগ্রাম বা স্বাধীনতার কথা বা যে ন্যায় বিচারের কথা হয়তো বলা হয়েছিল যে করা হবে, তা আজ কতটুকু পূরণ হয়েছে আপনি মনে করেন? বা যদি নাও হয়ে থাকে তাহলে কেন আমি নয়, আ কি মনে হয় যে কেন হয়নি পূরণ? ওই যে একটা কথাই বলতে হয়
যে ৭১ সনের স্বাধীনতাটা সর্বস্তরের, সর্বশ্রেণীর মানুষে বা 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 মানুষের বা অধিকার আদায়ের জন্য তারা সেদিনকে ঝাঁপিয়ে পড়ছিল এবং স্বাধীনতা অর্জন করছিল। কিন্তু পরবর্তীতে যখন ক্ষমতার লোভ এসে গেল, যখন বিভিন্ন রাজনৈতিক সংগঠন তৈরি হলো, বিভিন্ন জন যা বা হয়তো ৫ টা শ্রেণী যুদ্ধে অংশগ্রহণ করছে, ৫ টা শ্রেণী একত্র হয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে আর যুদ্ধের পরে ৫ টা শ্রেণী ৫ দিকে চলে গেছে। ৫ দিকে তারা চলে গেছে। তার মানে ৫ জনই ৫ দিকে ব্যক্তি সামনের দিকে ব্যক্তি সংগঠনের দিকে তারা আ বা লোভ লালসায় চলে আসছে। তো এইজন্যে সেই সালে ১৯৭১ সনের সংগ্রাম, স্বাধীনতা বা সমতা বা ন্যায় বিচার যে সমস্ত কিছু তারা চিন্তা ভাবনা করে যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, দেশ স্বাধীন করেছিল। পরবর্তীতে সেই জিনিসটা তাদের ভিতরে কিন্তু কাজ করে নাই। এবং এখনো তারা সেটা কাজ করে নাই এবং সেই ন্যায় বিচার বা বা সেই অবস্থানটা আজকে অনেকটাই অপূর্ণ রয়ে গেছে। সম্পূর্ণ যে পূরণ হয়েছে এটা বলা আমি মনে করি না যে সেটা সমীচীন হবে। এখনো অনেক বা 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 কিছু অ অ অমীমাংসিত রয়েছে এবং সেটার পিছনে কারণ একটাই যদি আমরা ৫ টা শ্রেণী একসাথে যুদ্ধ করেছে, কিন্তু পরবর্তীতে তারা ৫ টা ৫ দিকে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যেয়ে প্রত্যেকেই তারা তাদের নিজেদের স্বার্থের দিকে চলে গেছে। যে কারণেই অ্যা এ এই 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 ন্যায় বিচারগুলো স্বাধীনতা, সমতা বা ন্যায় বিচার সেগুলি সম্পন্ন করা সম্ভব হয়নি বা হয়নি এখনো। এবং সেগুলি একমাত্র সম্ভব তখনই যখন এই রাজনীতিবিদরা তাদের ব্যক্তি চিন্তা বাদ দিয়ে, ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের কথা যখন ভাববে, তখনই এগুলি বাস্তবায়ন করা সম্ভব। আদারওয়াইজ নট। আম আম আ অনেকে আজকাল দেখা যায় যে বলেন যে আজ ১৯৭১ সালকে অতিরিক্ত রাজনীতিকরণ করা হয়েছে। নয় কি তখনকার মানুষদের ভাবনা চিন্তার কথা না ভেবে রাজনীতিকরণের দিকে চিন্তাভাবনাকে বেশি নিয়ে যাওয়া হয়েছে। তো আপনার কি মনে হয়? আপনি কি ব্যাপারটার সাথে একমত? নাকি আপনার মনে হয় যে না, ঠিক অন্যরকম পরিবর্তন হওয়া উচিত ছিল? না, আমার কাছে ১৯৭১ সনের রা ইয়ে রাজনীতিকরণ করা হয়েছে এটা কথাটা আমি একমত পোষণ করি না। কারণ এইজন্যই করি না, কারণ তখন অ্যা অ্যা ব্যা ব্যা এই বাংলাদেশের ৭ কোটি ৭.৫ কোটি মানুষ যেভাবে এই দেশকে রক্ষা করার জন্য যেভাবে তাদের অ বা বা অধিকার অ অ অ অর্জনের জন্য অ্যা ব্যা তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তখন যদি রাজনীতিকরণ করা হইতো তাহলে তখন দ্বিধাবিভক্ত হইতো। বিভিন্ন অ্যা ব্যা ব্যা বিভিন্ন জন বিভিন্ন দল নিয়ে বিভিন্ন শ্রেণীকে বিভিন্নভাবে গ্রুপিং করে তারা যুদ্ধে অংশগ্রহণ করত। কিন্তু তখন কিন্তু তা করা হয়নি। সবাই অ্যা একই ছাতার নিচে তারা দাঁড়িয়ে একই ছাতার নিচে তারা দাঁড়িয়ে আ বা বা ওয়াদা করে তারা আ বা অ্যা ব্যা বা ই একসাথে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। তবে অ্যা একটা জিনিস না বললেই নয়। অ্যা এটা এই অ্যা ব্যা ব্যা অতিরিক্ত রাজনীতিকরণ করা হয়েছে এটা আমি একমত নয়। তবে তখন যে উদ্দেশ্য নিয়ে এই ১৯৭১ সালের স্বাধীনতা এবং গণতন্ত্র উদ্ধার করা হয়েছিল সেটাকে আমি মনে করি যে অ্যা ব্যা তারা অ্যা ব্যা ব্যা রাখতে পেরেছে, ধরে রাখতে পেরেছে তা পারেনি। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তবে আমি মনে করি যে এখান থেকে রাজনীতিবিদদের বেরিয়ে আসতে হবে। সেটা বেরিয়ে আসতে হবে কি? যেমন ১৯৭১ সনের স্বাধীনতা সংগ্রাম বা গণতন্ত্র যে মন মানসিকতার মধ্য দিয়ে যে উদ্দেশ্য নিয়ে ব্যা ব্যা তারা যেভাবে বেরিয়ে গেছে, কিন্তু সেইগুলি যদি তারা ব্যা উভয়েই প্রত্যেকটা রাজনীতিবিদরা যদি সেটাকে ধারণ বহন করে তারা দেশের স্বার্থে কাজ করে, তাহলে আমার মনে হয় যে অ্যা
এই মানে অনেকটাই পরিবর্তন হয়ে আসবে এই দেশটা। এবং এই দেশের যে উদ্দেশ্য নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আবাল বৃদ্ধ বনিতারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আমি মনে করি যে সেইভাবে এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং অনেক পরিবর্তন অ্যা বা বা হওয়া উচিত, এবং পরিবর্তন হলে সোনার বাংলা কায়েম করা সম্ভব। এবং এটা পরিবর্তন হওয়া উচিত। কেননা ১৯৭১ সনের অ্যা ব্যা ব্যা যে উদ্দেশ্য, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল এদেশের মানুষ, এখন সেইটা যদি এখন এর এই সেই সময়ের উদ্দেশ্য আর এখনকার উদ্দেশ্যের যে ডিফারেন্ট, যে মতপার্থক্য, এটা যদি থেকেই যায়, তাহলে তো ১৯৭১ সনের স্বাধীনতা গণতন্ত্র ধূলিসাৎ হয়ে যায়। ওটাকে অনেক বা 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 মূল্যহীন হয়ে যায় সেটা। তো যার জন্য আমি মনে করি যে এটাকে পরিবর্তন হওয়া উচিত, এবং এই একতা তাদের মন মানসিকতা পরিবর্তন করে এই দেশের স্বার্থে, ব্যক্তি স্বার্থে তাদের পরিবর্তন হওয়া উচিত। এবং আ আমি মনে করি যে এই পরিবর্তনের সাথে এই দেশকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ারও একটা মাধ্যম হিসেবে কাজ করবে তারা। ঠিক আছে। আমরা তো বর্তমানে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের বিক্ষোভ বা রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করতে পারছি। তা আপনি কি মনে করেন যে আপনার কাছে কি মনে হয় এগুলো ১৯৭১ সালের কোনো বিশেষ ঘটনাকে বা কোনো পর্যায়কে আপনাকে মনে করিয়ে দিচ্ছে? নাকি আপনার মনে হচ্ছে না তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই, তারা একেবারেই ভিন্ন? না, এটাকে আমি আমি ব্যক্তিগতভাবে অবশ্যই এটাকে এর মধ্যে অনেক কিছু মিল আছে। ১৯৭১ সনে এই দেশকে স্বাধীন করার বা 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 যারা বিরোধিতা করছিল একটা শ্রেণী, অ্যা অ্যা বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা যেটা আমরা ওই দেশ স্বাধীন করার পিছনে যেমন তারা বাধা দিচ্ছিল, তারা যেমন গোপনীয়ভাবে পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে তারা বা 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 দেশকে ব্যা বা 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 স্বাধীন করতে তারা যেভাবে বিঘ্নিত ঘটাইছে, সময় নিয়েছে, সেই শ্রেণীরা, সেই গোষ্ঠীরাই আবার মাথাচাড়া দিয়ে উঠে এই বর্তমান দেশের রাজনীতির মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এবং ওই ৭১ সনের স্বাধীনতা গণতন্ত্রকে মূল্যহীন করার জন্য, এবং এই দেশকে ওই স্বাধীনতাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া এই বর্তমান কিছু রাজনীতির অস্থিরতার লক্ষণ। আম, আজকের যে তরুণরা আছে তাদের জন্য আপনার কি কোনো বিশেষ উপদেশ বা বার্তা আছে, যারা বিশেষত স্বাধীনতাকে বা গণতন্ত্রকে সাধারণভাবে গ্রহণ করতে আগ্রহী? তাদের জন্য আপনার কি কোনো বার্তা বিশেষভাবে আছে? এখানে আমি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বিশেষ বার্তার একটাই কথা বলব, যে ১৯৭১ সনের স্বাধীনতা, গণতন্ত্র এবং এই যে সংগ্রাম হয়েছিল, এই বিজয়ের মূলই কিন্তু ছিল তরুণ প্রজন্ম, যুব বাহিনী, এবং তাদের ঐক্যর বলে, এবং তাদের ঐক্যতাবদ্ধ ছিল বিধায় কিন্তু এক করে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ব্যা 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 চাকরিজীবী, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু সেই যুদ্ধে অংশগ্রহণ করে। তো সেইখানে দেখেছি এই তরুণ প্রজন্মরাই কিন্তু মূল চাবিকাঠি ছিল। তো তাই আমি আমি আহ্বান জানাবো যে অ্যা এই তরুণ প্রজন্মেরদেরকে, যে ১৯৭১ সনের মূল ঘটনা, ১৯৭১ সনে যে স্বাধীনতা, গণতন্ত্র, এই সম্বন্ধে তরুণ প্রজন্মরা যেন ধারণ বহন করতে পারে। তারা যেন এটাকে জানে, তারা জানি এটাকে বুঝে, যে ১৯৭১ সনের স্বাধীনতা যে হইল এই দেশকে, কার বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, কেন হয়েছিল, কি কারণে যুদ্ধটা করছিল,
আমরা যেমন ওই সময় জানি যে পাকিস্তানের বাহিনীরা চাইতো যে তাদের অধীনে আমরা আমাদের ভাষা জানি উর্দু হয়, বাংলা ভাষা জানি না হয়, তাদের উর্দু ভাষায় যেন আমাদের দেশে ভাষা হয়। মানে আমাদের সবকিছু র ভক্ষণ করতে চাইছিল। যে কারণে কিন্তু আমাদের সেই প্রত্যেক কিন্তু এই তরুণ প্রজন্মরা সেটা জানবে কিভাবে? তো তারা যদি এই তথ্যগুলা তারা জানতে পারে, বুঝতে পারে, তারা ধারণ বহন করতে পারে, তাহলে হবে কি যে এই দেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র এই সবকিছুই তারা কিন্তু জানতে পারবে। তো আমি আহ্বান জানাবো এই দেশের স্বাধীনতার সমস্ত কিছু তারা জানি জানে, বুঝে এবং জানি তারা পরবর্তীতে তারা এটা জানতে পারলে তারা ভবিষ্যতে এই দেশকে স্বাধীন তখন তরুণ প্রজন্মরা কিন্তু দাঁড়াতে পারবে এবং তারা সেই বিরোধী চক্রদেরকে মোকাবিলা করতে পারবে। কিন্তু এই বর্তমান প্রজন্ম যদি ১৯৭১ সনের ধারণা তাদের না থাকে, তাহলে পরবর্তীর যে বিপদ যখন ঘাড়ে আসবে কোন কিছু আ বা সামনে যদি অ্যা ব্যা বা ঘটনা ঘটে যায়, জি, শোনা জি যায়? শোনা যাচ্ছে। শোনা জি, যায়? শোনা যাচ্ছে। দুঃখিত আমাদের ইন্টারনেট সংযোগের জন্য মনে হয় শোনা যাচ্ছিল না। এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যায়? এখন জি, কি জি শোনা শোনা যায়? যাচ্ছে। আচ্ছা যাই হোক আমি এইজন্যে তরুণ প্রজন্মের প্রতি আমার একটা বেশ আহ্বান থাকবে যে অ্যা তারা যেন এই ১৯৭১ সনের স্বাধীনতা, গণতন্ত্র এই সম্পর্কে তারা জানি অবহিত হয় এবং তারা এটাকে যেন ধারণ বহন করে। আপনাকে হয়তো আপনার সময় বেশিক্ষণ আমরা নষ্ট করব না। শেষ একটি প্রশ্ন দিয়ে আমরা আজকের ইন্টারভিউটি সমাপ্তি ঘটাবো। আমরা তো বর্তমান প্রজন্মের কথা কিছু বললাম, তাদের জন্য কিছু উপদেশ বা কিছু বার্তা রাখলাম। কিন্তু যারা ভবিষ্যৎ প্রজন্ম, হয়তো আমাদেরও পরের প্রজন্ম, তাদের জন্য আপনার কি মনে হয় যে ৭১ সালের কোনো একটা স্মৃতি বা মূল্যবোধের কথা আপনি কি সংরক্ষণ করে রেখে যেতে চান, যেটা হয়তো তাদেরকে পরবর্তীতে ৭১ সালের কিছু মূল্যবোধ সম্পর্কে বা সেটার একটা অ্যাচিভমেন্ট সম্পর্কে জানাতে পারবে? পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মদের কথা একই কথা এসে যায় সেটা হলো যে আমি 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 যে কথাটা দীর্ঘদিন আগের থেকেই এটা অনেক সময় আমি বিভিন্ন আ বা ব ব সামাজিক বিভিন্ন অ্যা ব্যা ব্যা অনুষ্ঠানে যখন কথা বলার সুযোগ পেয়েছি তখনই আমি এই কথাটা বলতাম যে ১৯৭১ সনের স্বাধীনতা সংগ্রাম এবং গণতন্ত্র এটাকে এই যে আমরা কোনোভাবেই একটা স্মৃতিময় করে রাখতেছি না। তাহলে ভবিষ্যতের প্রজন্মরা এটা জানবে কি করে? এই ভবিষ্যতের প্রজন্মরা যে জানবে, এটা কিভাবে জানবে? আস্তে, আস্তে তো এই স্বাধীনতার কথা তো হয়ে যাবে। বিলীন হয়ে যাবে। তো তখন তো তারা এই সমস্ত ভুলে যাবে। তো এইজন্য এই এই ১৯৭১ সনের এই বিস্তারিত বা ঘটনাবলীগুলো যুদ্ধ এবং বিজয় এই সমস্ত ঘটনাগুলো যদি পাঠ্যপুস্তকে বা সরকারিভাবে যদি দেওয়া যাইত, তাহলে এই যুগ ধরে ভবিষ্যতের প্রজন্মগুলো এই স্বাধীনতাগুলো জানতে পারত তারা এবং এটাকে তারা ধারণ বহন করতে পারত। তো আমি এইটাই অ্যা আ আ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আহ্বান করব যে যদি কখনো এই এই মানে এই ১৯৭১ সনের যুদ্ধ এবং বিজয় এই উভয়টা যদি সরকারি ভাবে যদি পাঠ্যপুস্তকে নিবদ্ধ করা হয়, তাহলেই একমাত্র আমি মনে করি যে ভবিষ্যৎ প্রজন্ম এই স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্র সবকিছুই তারা ধারণ বহন করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে আহ, আপনার ৭১ সালের কিছু অভিজ্ঞতা জানানোর জন্য, এবং এমনকি এই সময়ের তরুণ প্রজন্ম এবং ভবিষ্যতের
প্রজন্মদের জন্য আপনি এত কিছু জানালেন, তাদের যেটা হয়তো বা 71 সালের মূল্যবোধ সম্পর্কে জানতে অনেক সাহায্য করবে। অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য। সালাম আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম।